আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম চমৎকার একটা পরীর গল্প নিয়ে। আজ দুটো গল্প থাকছে, দুটো গল্পে অনেক রহস্যময়। শেষ পর্যন্ত শুনতে থাকেন, আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি প্রথমে মরিয়ম পরীর গল্প। আপনি কে? আমি কিছুদিন ধরে স্বপ্নে আপনাকে দেখি। কেন? এটা কোন জায়গা? আমার কথার জবাবে স্বপ্নের মধ্যে আমার সামনে থাকা সুন্দরী মেয়েটা বলল, আমি একটা পরী, আমার নাম মরিয়ম। আমি আপনার কাছে কেন আসি সেটা সময় হলে বলবো। কথাটা বলে সেই মরিয়ম পরী বাতাসে মিশে গেলেন। এদিকে তখনই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ায় মা ডাক দিয়ে বলল, নিশাত, আর কত ঘুমাবি? কয়টা বাজে সেই খেয়াল আছে? আজকে কলেজে যাবি না? মায়ের কথায় আমি বলে উঠলাম, হ্যাঁ মা, যাবো। আমি মুখ ধুয়ে আসি, তুমি খাবার দাও। কথাটা বলি চলে গেলাম। হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে রেডি হতে লাগলাম কলেজের দিকে। এদিকে তখন পেছন থেকে আমার বন্ধু সুজন ও শ্রাবণ বলে উঠলেন, এই নিশাত, দাঁড়া, আস্তে হাঁট। যেভাবে হাঁটছিস তোর খুব তাড়া মনে হচ্ছে। ওদের কথায় আমি থেমে ওদেরকে বললাম, আরে তেমনটা না রে, আমি ভেবেছি তোরা গেছিস মনে হয়, তাই তাড়াতাড়ি হাঁটছি। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তো। আমার কথায় সুজন মুচকে এসে বলল, কেন, রাতে কি তোর ভালোবাসার সুজাতার সাথে কথা বলেছিস নাকি? সুজনের কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, সুজাতা কি আমার ভালোবাসা নাকি? আমি তোকে বলে দিয়েছি ওকে ভালোবাসি না। আমার কথায় শ্রাবণ বললেন, বলছিস কিন্তু সেটা অনেক পরে। তুই সুজাতার সাথে এমনভাবে কথা বলছিস, কলেজে যাওয়ার আশা করছিস ও ভালোবাসছিল। তুই নিশ্চয়কে ভালোবাসিস, কিন্তু তা তুই সুজাতাকে পছন্দ করিস না, ভালোবাসিসও না। তোর এরকম কথায় মেয়েটা কত কষ্ট পেল। সুজাতা দেখি আবার কিছুদিন ধরে কলেজেও আসে না। ওদের কথাই আমি বললাম, আমি তো আর ভালোবাসা করে ছলনা করিনি, তাহলে কষ্ট কেন পাবে? আমি ওকে পছন্দ করি না, আমি পছন্দ করি শিমুকে। এই কথাটা সুজাতাকে বলে দিচ্ছি, বুঝলি? এসব বাদ দিয়ে এখন হাঁট দেরি হয়ে যাচ্ছে। এই বলে তিন বন্ধু হাঁটতে লাগলাম। এমন সময় শ্রাবণ বলল, আরে জানিস কাল কি হয়েছে? আমার চাচাতো বোনকে জিন ধরেছে। আজ সন্ধ্যায় কবিরাজ আসবে জিন ছাড়াতে, দেখতে চাইলে আসিস? শ্রাবণের কথায় আমি ও সুজন একসাথে কথায় রাজি হয়ে গেলাম, কেননা এর আগে জিন ছাড়ানো কখনো দেখিনি আমরা। আমি ও সুজন রাজি হয়ে সবাই কলেজে গেলাম। কলেজে গিয়ে কয়েকটা ক্লাস করে আবার চলে আসলাম বাড়িতে গোসল করে খাবার খেয়ে শুয়ে রইলাম নিজের ঘরে। আমি শুয়ে শুয়ে ভাবছি গত রাতে স্বপ্নে দেখা মরিয়মপুরীর কথা। মরিয়মপুরী হঠাৎ আমার কাছে কেন আসছে, তা আবার স্বপ্নের মাঝে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা শ্রাবণের চাচাতো বোনের জিন ছাড়াবে, তাই আমিও সুজন সন্ধ্যা হবার আগেই চলে গেলাম শ্রাবণদের বাড়িতে। শ্রাবণের বাড়িতে যাওয়ায় ও বলল, তোর আসছিস, আয় আয় বস। কবিরাজ আসলো মাত্র, উনি তো কিছু কাজ করছে, সন্ধ্যা হলে জিনটাকে হাজির করবে। শ্রাবণের কথায় আমরা আর কথা বাড়ালাম না, তখন গল্পে গল্পে সময় কাটিয়ে দিলাম কিছুটা। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ায় শ্রাবণের চাচার বাড়িতে লোকজন বাড়তে শুরু করলো, কারণ আশেপাশে সবাই জেনেছে আজ কবিরাজ আসছে জিন হাজির করতে। যাই হোক, সন্ধ্যা হওয়ায় কবিরাজ ওনার কাজ শুরু করলেন। উঠানের মধ্যে মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেখানে শ্রাবণের চাচাতো বোনকে বসালেন, যে মেয়েটাকে জিনে ধরেছে। সে মেয়েটাকে সামনে বসিয়ে কবিরাজ একটা ফুল হাতে দিয়ে বললেন বসে থাকতে। কবিরাজের কথায় শ্রাবণের চাচাতো বোন চুপ করে বসে রইলেন। এদিকে তখন কবিরাজ জিনটাকে হাজির করানোর চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ সেখানে এসে হাজির হলেন একটা নয়, দুইটা নয়, তিনটা জিন। জিনটা তো শ্রাবণের চাচাতো বোনের শরীরে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু এরা তাদের ভয়ঙ্কর রূপ নিয়ে সবার সামনে এসে দাঁড়াবে কেউ ভাবতে পারেনি। জিন তিনটা ভয়ঙ্কর রূপ নিয়ে এসে সবার সামনে দাঁড়ানোর ফলে সবাই ভয়ে যে যেদিকে পারছে দৌড়ে পালাচ্ছে। সবার মতো আমিও ভয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। জিন তিনটা রূপ এতটা ভয়ঙ্কর ছিল যে প্রাণ বাঁচাতে যে কোন দিকে যা দৌড়াচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে আমি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থেমে যাই, কারণ আমার সামনে তখন কেউ একজন উল্টা দিকে ঘুরে হয়েছিলেন। আমি সেখানে থেমে গেলে আমার সামনে থাকা উনি আমার দিকে ঘুরে তাকায়, আর আমি দেখি ইনি তো সেই যাকে আমি স্বপ্নে দেখি। ইনি তো মরিয়মপুরী। আমি মরিয়মপুরীকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন মরিয়মপুরী আমাকে বললেন, কি হলো, এভাবে ভয় দৌড়াচ্ছ কেন? মরিয়মপুরীর কথায় আমি সব খুলে বলায় উনি বললেন, ভয় পাবেন না, আমি তো পড়ি, আমি থাকতে কেউ আসবে না আপনার কাছে। তখন আমি পরীর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আপনি আমার স্বপ্নে কেন আসেন? আজ আবার সামনাসামনি আসছেন, কেন আসছেন সেটা তো বলেন।
আমার কথায় মরিয়মপুরী মাথা নিচু করে বললেন, আপনাকে আমার ভালো লাগে। আমি কিছুদিন আগে আপনাকে দেখি আর পছন্দ করি। জিন পরীরা তো হঠাৎ মানুষের প্রেমে পড়ে। আপনাকে দেখে পছন্দ হয়, আপনার স্বপ্নে আসি। আপনার সামনে আসতে শুরুতে আসিনি ভয় পেতে পারেন বলে আজ আসলাম, কারণ আপনি জিন দেখে ভয় দৌড়াচ্ছেন তাই। পরীর কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। উনি পরী, আমি মানুষ, আমাকে কিভাবে পছন্দ করলেন উনি? পরী আমাকে পছন্দ করে এটা শুনে তখন কিছু না বলে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমার অনেক জ্বর আসে, শরীর দুর্বল লাগতে শুরু করে। আমার জ্বর আসে, আমি ভাবি গতকাল রাতে শ্রাবণীর চাচার বাড়িতে গিয়ে জিন দেখার ফলে ভয় হয়তো জ্বর আসছে। এই ভেবে বিষয়টা গুরুত্ব না দিয়ে নর্মাল জ্বরের ওষুধ খাই, কিন্তু আমার জ্বর কমে না। এভাবে দুদিন পর জ্বর কমলেও শরীর দুর্বল হতে থাকে আর মাথা যন্ত্রণা করতে থাকে। আমি অসুস্থ থাকি, ওদিকে তখনই মরিয়মপুরী আমার কাছে আসে বলে, এভাবে আমার অসুস্থতার মধ্যে আমিও মরিয়মপুরী রোজ আমার কাছে আসে, আমরা কথা বলি, দেখা করি। মরিয়মপুরী যে আমার কাছে আসে এতে আমার অনেক ভালো লাগে। আমিও মনে মনে মরিয়মপুরীকে ভালোবেসে ফেলি। আমি মরিয়মপুরীকে ভালোবাসি এই কথা ওকে বলবো ভাবছি, এমন সময় আরও আমার অবস্থা খারাপ হয়। আমার মাথা অনেক যন্ত্রণা শুরু হয়। এভাবে আরও কয়েকদিন যাবার পর আমি পাগলের মতো হয়ে যাই। এমন সময় আমি মরিয়মপুরীর বিষয়ে একটা কথা শুনে সেদিন রাতে মরিয়মপুরীর সাথে বাইরে দেখা করি। মরিয়মের সাথে বাইরে দেখা করার পর মরিয়মপুরী আমাকে বলেন, কি হলো আজ রাতে হঠাৎ বাইরে দেখা করতে বললা, কিছু বলবা কি? মরিয়মপুরীর কথায় দু চোখে পানি চলে আসছিল। আমি কান্না করতে করতে বললাম, আমার সাথে কেন এমন করলা? মিথ্যা ভালোবাসা অভিনয় করলে আমার সাথে পারলে তুমি? আমার এরকম কথায় মরিয়মপুরী বললেন, কি বলো, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। তখন আমি বললাম, চুপ করো, অনেক অভিনয় করেছো তুমি। তুমি একটা খারাপ পড়ে আমার কাছে আসছো আমাকে পাগল করে দিতে। তোমাকে কালো জাদুর মাধ্যমে আমার কাছে পাঠানো হয়েছে, এটা আমি জেনে গেছি। কিছুদিন ধরে আমার শরীর অসুস্থ। দুদিন আগে আমার মা আমার নানা বাড়িতে গিয়েছিল। সেখানে যাবার পর আমার বড় মামা কবিরাজ আমার মামাকে আমার বিষয়ে বলায় আমার মামা তার বন্ধুজিনদের মাধ্যমে খোঁজ নিয়ে তোমার বিষয়ে জানতে পেরেছে। তোমাকে যে কালো জাদুর মাধ্যমে পাঠিয়েছে এটাও আমার মামা জেনে মাকে বলেছে। তোমাকে পাঠিয়েছে আমার বান্ধবী সুজাতার বাবা। সুজাতার বাবা একজন কবিরাজ। সুজাতা আমাকে ভালোবাসে, কিন্তু আমি সুজাতাকে ভালোবাসি না, অন্য একটা মেয়েকে পছন্দ করি। এটা জানার পর সুজাতা মন খারাপ করে বাড়িতে গিয়ে কয়েকদিন কলেজে আসেন সুজাতা। এই কথা ওর বাবা জানার পর আমার উপর কালো জাদু করে তোমাকে পাঠিয়েছি, সব সত্যি কিনা তাই বলো। আমার মামা সব জেনে তোমাকে বন্দি করতে চেয়েছিল, পরে আমি মানা করেছি। আমি মামাকে বলেছি আমি সরাসরি তোমার বিষয়ে কথা বলবো, তোমার কাছ থেকে শুনবো। এখন বলো। আমার কথায় মরিয়মপুরী কিছু লুকাতে না পেরে বললেন, হ্যাঁ এটা সত্যি। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে আমি তোমার সাথে যেন ভালোবাসার অভিনয় করি, তোমার সাথে মিশে তোমার ক্ষতি করি। আমি সুজাতার বাবার কথাই তাই করেছি। তোমাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে, আর কিছুদিন গেলে তুমি হয়তো পুরোপুরি পাগল হয়ে যেতা। মরিয়মপুরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, আমি কি বোকা দেখো আমাকে? তোমার মিথ্যা ভালোবাসা বুঝতেই পারিনি। আমাকে ধীরে ধীরে পাগল বানানোর থেকে একেবারে মেরে ফেলো। আমার কথায় মরিয়মপুরী বললেন, জানি তোমার চোখে আমি অপরাধী, কিন্তু আমি বাধ্য হয়ে তোমার কাছে আসছি। সুজাতার বাবা আমাকে বন্দি করে আমাকে দিয়ে জোর করে এসব করাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে কাল সুজাতার বাবার সাথে কি কথা বলো। মরিয়মপুরীর কথায় আমি মাথায় হাত চেপে ধরে বললাম, ঠিক আছে তাই হবে। এখন আমার মাথা অনেক যন্ত্রণা করছে। আমি ঘরে গেলাম। কথাটা বলে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে হাত মুখ ধুয়ে একটু খাবার খেয়ে চলে গেলাম সুজাতাদের বাড়িতে। সেখানে যাবার পর সুজাতাকে ডেকে ওর বাবার পাশে বসে সুজাতার বাবাকে বললাম, চাচা আমি নিশাদ, আপনি ভালো করে আমার বিষয়ে জানেন তাই আপনাকে আর পরিচয় দিলাম না। আমি আপনার কিছু কথা জিজ্ঞাসা করি, দয়া করে উত্তরটা দিন। আপনি কি সিগারেট খান? তার বাবা বলল, না খাই না। আমি যখন বললাম, আমি যদি আপনাকে জোর করে সিগারেট খেতে দিই আপনি খাবেন? আমার কথা উনি মাথা নাড়িয়ে বললেন, না তবু খাবো না। তখন আমি আবারও বললাম, আমি তো খুব জোরাজোরি করিনি খাওয়ার জন্য, তখন কি করবেন? আমার কথায় সোজার বাবা রেগে গিয়ে বললেন, ধুর, যেটা আমি পছন্দ সেটা খাবো কেন? সেটা থেকে তো দূরে থাকবো তাই না? সুজাতার বাবার কথা আমি একটু মুচকে এসে বললাম, এবার বুঝলেন না চাচা, জোর করে কোনো কিছুকে পছন্দ করানো যায় না। আপনার মেয়েও আমার মধ্যে ঠিক এরকমই ঘটেছে। আমি আপনার মেয়েকে পছন্দ করি না, কিন্তু ও আমাকে পছন্দ করে জোর করছে।
ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা আসে মন থেকে। আমি সুজাতাকে সবসময় ভালো একজন বন্ধু ভেবেছি, কখনো ভালোবাসার চোখে দেখিনি। এখন আপনি বলেন ওকে কীভাবে ভালোবাসবো? আপনি একজন কবিরাজ, আপনাকে অনেক সম্মান করতাম, আর সেই কিনা আপনি আপনার মেয়ের আবেগ দেখে আমার উপর কালো জাদু করে দিলেন আমাকে পাগল করতে। আপনার কাছে যদি মনে হয় জোর করে ভালোবাসা ঠিক, তাহলে আমি অপরাধী, আমাকে পাগল করতে না হয় এখনই মেরে ফেলুন। আমার কথায় সুজাতার বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি আসলে ঠিক বলেছ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে রাগ করে ভালোবাসা পাবার আশায় কাউকে কালো জাদু করা ঠিক না। আমাকে তুমি মাফ করে দিও বাবা। আমি তোমাকে কালো জাদু করেছি জেনেও তুমি আমাকেও আমার মেয়েকে কিছু বলনি। তোমার ব্যবহারে বোঝা যায় তুমি কতটা ভালো। আমি তোমার উপর থেকে কালো জাদু তুলে নিচ্ছি, আর তোমার কাছে যে মরিয়ম পরীকে পাঠিয়েছি ওকে মুক্ত করে দিচ্ছি। কথাটা বলে আমার সামনে আমার উপর থেকে কালো জাদু তুলে নেন এবং মরিয়ম পরীকে মুক্ত করে দেন। এই ঘটনার পর আমি বাড়িতে আসি আর আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থ হতে থাকি। আমি পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে আমার। আমি সুস্থ হবার পর মরিয়মপুরী আমার কাছে আসার আগের মতো কথা বলতাম। মরিয়মপুরী তো কোনোদিন দোষ ছিল না, ওকে জোর করে আমার কাছে ক্ষতি করাতে পাঠিয়েছিল সুজাতার বাবা। আমিও মরিয়মপুরী আবারও দেখা করা ও কথা বলার মাধ্যমে একে অপরকে ভালোবেসে ফেলি। আমরা একে অপরকে ভালোবেসে ফেলার পর এই কথা কাউকে বলিনি, শুধু বলেছিলাম আমার 2 বন্ধু সুজন ও শ্রাবণকে। ওরা আমারও পরীর বিষয় জেনেও কাউকে বলেনি। কিন্তু আমার মন বলে মরিয়মকে আবারও ভালোবাসার কথা একদিন না একদিন বাবা জেনেই যাবে। মা বাবাকে মরিয়মের কথা জানাবো। আমার বড় মামা কবিরাজ, উনি একদিন না একদিন ঠিকই জেনে যাবে আর মা বাবাকে বলবে। এসব ভেবে ভয় হয় সেদিন মা বাবা মরিয়ম পরীকে মেনে নেবে তো। আশা করি মেনে নেবে। আপাতত পরী আমার ভালোবাসার কারণ না জানে থাক। এভাবে ভালোবাসার মধ্য দিয়ে চলছে আমাদের দিন। দোয়া করবেন আমাদের জন্য। প্রিয় লিসেনার, কেমন লাগলো মরিয়মপুরীর এই গল্পটি? এখন চলে যাচ্ছি লেখক নাহিয়ান আহমেদের লেখা একটা গল্প নিয়ে। অভিশপ্ত উত্তরাধিকার ও রক্তিম আমাবস্যা। নীলগঞ্জ গ্রামটি এমনিতেই খুব নির্জন, ঝোপঝাড়ে ঘেরা। এই গ্রামের সন্ধ্যা নামলেই মানুষের আনাগোনা বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের একদম শেষ মাথায়, যেখানে বিশাল এক প্রাচীন বটগাছ আর জরাজীর্ণ জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে, সেখানে দিনের বেলাতেও কেউ যাওয়ার সাহস পায় না। লোকে মুখে শোনা যায় ওই বাড়ির দেয়ালে দেয়ালে নাকি অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাস মিশে আছে। সেই অভিশপ্ত বাড়ির একটি স্যাঁতস্যাঁতে ঘুপচি ঘরে অয়নের বাস। অয়ন দেখতে সাধারণ মানুষের মতো হলেও তার মধ্যে কিছু একটা অন্যরকম ছিল। তার গায়ের চামড়া অস্বাভাবিক ধবধবে সাদা, আর চোখের মনি মাঝে মধ্যে গাঢ় নীল হয়ে ওঠে। সে বড় হয়েছে তার দাদির কাছে, যাকে গ্রামের মানুষ ডাইনি বুড়ি বলে গালমন্দ করে। অয়ন জানে না তার বাবা মাকে। দাদি শুধু বলতেন সময় আসুক সব জানবি। আর সেই বিশেষ রাত, অয়নের 21তম জন্মদিন। কাকতালীয়ভাবে আজ এক ভয়াবহ অমাবস্যা। বিকেলের পর থেকে আকাশটা কেমন যেন রক্তবর্ণ হয়ে আছে। পাখিরা ডানা ঝাপটিয়ে দিঘির ওপারের বনে পালিয়ে যাচ্ছে, যেন কোনো বড় বিপদের সংকেত পাচ্ছে তারা। রাত গভীর হওয়ার সাথে সাথে অয়নের শরীরের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। তার শির দ্বারা নিচ থেকে এক তীব্র জ্বালা উঠে আসতে মস্তিষ্কে। মনে হচ্ছে কেউ তার শরীরের চামড়া ছিঁড়ে নতুন কিছু বের করে আনতে চাইছে। সে যন্ত্রণায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। তার চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠছে। বিছানায় বসা অন্ধ দাদি আজ হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চোখের ছানি পড়া সাদা মণি দুটো আজ আগুনের মতো জ্বলছে। তিনি শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, অয়ন, ভয় পাস না। নিজের ভেতরের এই আগুনটাকে স্বীকার করে নে। তুই কোনো সাধারণ মানুষ নস। তোর ধমনীতে বইছে পরিলোকের রাজকন্যার পবিত্র রক্ত, আর তোর শিরায় বইছে জিন সম্রাটের বিধ্বংসী তেজ। তুই পরীর ছেলে, কিন্তু তোকে হতে হবে জিনের বাদশা। অয়ন যন্ত্রণার মাঝে এক অদ্ভুত দৃশ্য দেখল। তার পিঠের চামড়া ভেদ করে 2টা বিশাল স্বচ্ছ আর নীলচে ডানা বেরিয়ে আসছে। ডানাগুলো থেকে অদ্ভুত এক মায়াবী আলো বিচ্ছুরিত হচ্ছে, যা ঘরটাকে আলোকিত করে দিল। কিন্তু একই সাথে তার হাতগুলো শক্ত হয়ে উঠল, নখগুলো হয়ে গেল তলোয়ারের মাথা মতো ধারালো। ঠিক সেই মুহূর্তে ঘরের মেঝের ধুলা বালি উঠতে শুরু করলো। এক প্রবল ঘূর্ণিবায়ু সৃষ্টি হলো ঘরের ভেতরে। সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে একে একে বেরিয়ে এলো 4 জন দীর্ঘকায় পুরুষ। তাদের উচ্চতা প্রায় 10 ফুট, গায়ের রং মিশিমিশ কালো, আর চোখ জ্বলন্ত কয়লার মতো আভা। তাদের প্রত্যেকের হাতে বিশাল গদা, আর পরনে প্রাচীন যোদ্ধাদের পোশাক। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দেখতে যে জিনটি, সে অয়নের সামনে এসে হাঁটু গেড়ে বসল।
তার ভারী কণ্ঠস্বরে জানলার কাজগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। সে বলল, শাহজাদা অয়ন, আমি ইবলিসি সানি, আপনার সেনাপতি। কাফ পাহাড়ের ওপারে চীন সাম্রাজ্যের সিংহাসন আজ শূন্য। আপনার পিতা সম্রাট খব্বারকে বিশ্বাসঘাতকতা করে বন্দী করা হয়েছে। বিদ্রোহীরা আপনার মাকে অন্ধকার জাদুকরের হাতে তুলে দিয়েছে। আমরা 21 বছর ধরে আপনার এই রূপান্তরের অপেক্ষায় ছিলাম। অয়ন অতি কষ্টে উঠে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালো। সে দেখল তার একদিকে রূপ পরীদের মতো মায়াবী আর অপরদিকে ছায়াটা আগুনের মতো দানবীয়। সে বুঝতে পারল তার জীবন আর আগের মতো থাকবে না। সেনাপতি আবার গর্জে উঠল, শাহজাদা, হাতে সময় নেই। জাদুকর আজাজিল আপনার অস্তিত্বের টের পেয়ে গেছে। সে তার কালজিনদের বাহিনী পাঠিয়েছে আপনাকে শেষ করার জন্য। আমাদের এখনই মানুষের জগৎ ছাড়তে হবে। কথাটা শেষ হতে না হতেই বাড়ির বাইরে শত শত কুকুরের আর্তনাদ শোনা গেল। আকাশের রক্তিম রং কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো বজ্রপাত। অয়ন দেখল জানলা দিয়ে কালো ধোঁয়ার মতো অসংখ্য অশরীরী আত্মা ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাদের কর্কশ হাসিতে অয়নের কান ফেটে যাওয়ার উপক্রম। দাদি অয়নের কপালে হাত রেখে বললেন যে, অয়ন, নিজের সাম্রাজ্য পুনরুদ্ধার কর। তোর মায়ের চোখে জলের শোধ নিতে হবে তোকে। অয়ন অনুভব করল এক অসীম শক্তি তার শরীরে ভর করেছে। সে তার বিশাল ডানা দুটো ঝাপটা দিল। এক ঝাটকায় ঘরের ছাদ উড়ে গেল। সে দেখল হাজার হাজার জিন যোদ্ধা আকাশে তলোয়ার উঁচিয়ে তার জন্য অপেক্ষা করছে। অয়ন আকাশের দিকে তাকিয়ে এক বিশাল হুঙ্কার ছাড়ল। সেই শব্দ যেন পুরো নীলগঞ্জ গ্রাম থরথর করে কেঁপে উঠল। সে আর মানুষ অয়ন নয়, সে এখন এক নতুন সত্তা। ডানা মেলে সে উঠতে শুরু করলো মহাকাশের নীল সীমানা পেরিয়ে কাফ পাহাড়ের উদ্দেশ্যে। তার পেছনে ধোঁয়ার লেজি নিয়ে ছুটে চলল তার জিন বাহিনী। সামনে এক অজানা যুদ্ধ আর হাজার বছরের রহস্যময় এক জগৎ। নীলগঞ্জ গ্রামের সীমানা ছড়িয়ে অয়ন যখন আকাশের বুক চিরে উপরে উঠছে, তখন তার শরীরের হাড়গোড় মরমর করে এক বিচিত্র বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তার পিঠের দুই পাশ থেকে গুজে ওঠা স্বচ্ছ নীল ডানা দুটো যখনই বাতাসে ঝাপটা দিচ্ছে, তখনই সেখান থেকে হীরের কুচির মতো মায়াবী আলো ঝরে পড়ছে। অয়ন খেয়াল করলো বাতাসের প্রচণ্ড চাপ তাকে কাবু করতে পারছে না, বরং বাতাসে তাকে পথ করে দিচ্ছে। অয়নের পেছনে হাজার হাজার জিন যোদ্ধাদের সারি। তাদের প্রত্যেকের হাতে জ্বলন্ত মশাল আর বিশালাকার গদা। তাদের গায়ের কালো ধোয়ার লেজ রাতের আকাশে এক বিভীষিকাময় সৌন্দর্যের সৃষ্টি করেছে। সেনাপতি ইবলিসি সানি অয়নের ঠিক পাশেই উঠছিলেন। তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো করছে, শাহজাদা, নিজেকে ভয়কে জয় করুন। আপনি এখন আর মাটির মানুষের সেই তুচ্ছ অয়ন নন। আপনার শরীরের এক অর্ধাংশ পরিলোকের রাজকীয় জাদুতে গড়া, আর বাকি অর্ধাংশ আগুনের লেলিহান শিখা দিয়ে তৈরি। আপনার দৃষ্টি এখন আর সীমাবদ্ধ নয়। অয়ন নিচের দিকে তাকালো। পুরো পৃথিবী এখন তার পায়ের নিচে ছোট্ট একটা খেলনার মতো লাগছে। কিন্তু হঠাৎ করেই চারপাশের তাপমাত্রা কমতে শুরু করলো। আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো ঢাকা পড়ে গেল এক ঘন কুৎসিত কালো ধোঁয়ায়। সেনাপতি গর্জে উঠলেন, সতর্ক হও সবাই, কাল জিনদের বাহিনী ধেয়ে এসছে। আজাজিল জানিয়ে আমরা আসছি। মুহূর্তের মধ্যেই বাতাসের শোষ শব্দ ছাপিয়ে অমানসিক কিছু চিৎকার আকাশে বাতাসে কেঁপে উঠল। কয়েক হাজার কালো ছায়ার মতো আকৃতি অয়নদের ঘিরে ফেলল। এদের কোনো নির্দিষ্ট অবয়ব নেই, শুধু দুটো জ্বলন্ত লাল চোখ আর কুয়াশার মতো হাত থেকে বের হয়ে ধারালো নখ। এগুলো জাদুকর আজাজিলের দাস কালো জিন। একটি বিশালাকার কালো জিন অয়নের দিকে নখ বাড়িয়ে তেড়ে এলো। ভয় অয়নের হাত পা হিম হয়ে আসছিল, কিন্তু তখনই তার বুকের ভেতর থেকে এক আদিম গর্জন বেরিয়ে এলো। অয়ন দেখল তার গায়ের রং মুহূর্তেই আগুনের মতো লাল হয়ে উঠছে। সে নিজে অজান্তেই হাতটা বাড়িয়ে দিতেই হাতের তালু সেই বিশালাকার এক নীল আগুনের শিখা নিক্ষিপ্ত হলো। সে আগুনে কালো জিনটি মুহূর্তে ছাই হয়ে বাতাসে মিশে গেল। ইবলিসি সানি উৎসাহিত হয়ে চিৎকার করলেন, মারহাবা শাহজাদা, আপনার ভেতরে জিন সম্রাটের তেজ জাগ্রত হয়েছে। ধ্বংস করুন এই অধমদের। শুরু হলো মহাকাশপথে এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। একদিকে নীল আলোর জাদু, অন্যদিকে আগুনের গোলক। অঞ্জন এক রুদ্রর মূর্তি ধারণ করল। তার টানার প্রতিটা ঝাপটায় শয়ে শয়ে কালো জিন পিষ্ট হতে লাগলো। আকাশ জুড়ে আগুনের ফুলকি আর কালো ধোঁয়ার মতো লড়াই চলতে লাগলো দীর্ঘক্ষণ। অবশেষে আজাজিলের বাহিনী পিছু হটতে বাধ্য হলো। যুদ্ধ শেষে তারা পৌঁছালো এক রহস্যময় এলাকায়। এখানে মহাকাশের রং নীল নয়, বরং টকটকে বেগুনি। সামনেই দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পর্বতমালা, যার পাথরগুলো পান্নার মতো উজ্জ্বল সবুজ। এটা সে প্রাচীন কাফ পাহাড়। এই পাহাড়ের উপর দিয়েই জিন জগতের প্রবেশ পথ। পাহাড়ের চূড়ায় বিশাল এক তরণ বা গেট।
সে গেটটি তৈরি হয়েছে মৃত নক্ষত্রের ধুলো আর বিদ্যুতের রেখা দিয়ে। গেটের সামনে বিশাল এক প্রহরী দাঁড়িয়ে আছে, যার শরীরের অর্ধেক মানুষের মতো, কিন্তু মাথাটা এক ঈগলের। তার হাতে বিশাল এক স্বর্ণদগ্ধ। প্রহরী কর্কশ গলায় বলল, থামো, এই পবিত্র ভূমিতে মানুষের রক্তবাহী কারোর প্রবেশ নিষেধ। কে তুমি বালক? অয়ন এগিয়ে এসে প্রহরীর চোখের দিকে সরাসরি তাকালো। তার বাম চোখে পরীদের মায়াবী নীল আভা আর ডান চোখে জিনদের ভয়ঙ্কর আগুনের দ্যুতি। প্রহরী থমকে গেল। সে তার স্বর্ণদগ্ন নামিয়ে অয়নের সামনে হাঁটু গেড়ে বসল। সে কম্পিত কণ্ঠে বলল, ক্ষমা করবেন শাহজাদা, আপনার চোখে আমি সম্রাট খব্বরের সেই তেজ আর রাজকন্যা পরিণুর সেই মায়া দেখতে পাচ্ছি। দীর্ঘ 21 বছর আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আজাজিলের অত্যাচারে কাফ পাহাড় আজ শ্মশানে পরিণত হয়েছে। আপনি এসেছেন, এখন মুক্তি আসবে। গেটের পাল্লাগুলো খুলতে অনেক অবিশ্বাস্য জগতের সামনে দাঁড়িয়ে পড়ল। সেখানে মাটি নেই, সব কিছু ভাসমান। বড় বড় প্রাসাদগুলো শূন্যে ঝুলে আছে। আগুনের নদী বয়ে যাচ্ছে নিচে, আর উপর থেকে ঝরে পড়ছে রূপারি বৃষ্টি। কিন্তু এই সুন্দর রাজ্যর আকাশে আজ এক রক্তিম চাঁদ উঠেছে। সেনাপতি ইবলিশি সানি ফিসফিস করে বললেন, শাহজাদা, ওই দূরে যে অন্ধকার দুর্গটি দেখছেন, ওটাই আজাজিলের আয়না মহল। ওখানে আপনার পিতাকে পাথর করে রাখা হয়েছে, আর আপনার মাকে এক জাদুকরি খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আজ রাত পোহালেই অমাবস্যার রক্তিম আলোয় আজাজিল আপনার মায়ের রাজকীয় শক্তি কেড়ে নেবে। আমাদের হাতের সময় খুব কম। হঠাৎ পুরো কাফ পাহাড় এক প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠল। আকাশের কালো মেঘগুলো জমাট বেঁধে এক বিশাল দানবীয় মুখের আকৃতি নিল। সেটা জাদুকর আজাজালের প্রতিচ্ছবি। সট্টাসিতে বলে উঠল, অয়ন, তুই এসেছিস, ভালোই হলো। বাঘের বাচ্চা বাঘের ডেরাতেই মরে। তোর বাবার সিংহাসন আমি কেড়ে নিয়েছি, আজ তোর জীবনটাও কেড়ে নেব। সাহস থাকলে আয়, আমার মায়াবী গোলক ধাঁধায় পা রাখ। অয়ন আকাশের সেই দানবীয় মুখের দিকে তাকিয়ে তর্জন উঠিয়ে বলল, আজাজিল। নীলগঞ্জের সেই অয়ন হয়তো দুর্বল ছিল, কিন্তু কাফ পাহাড়ের এই শাহজাদা তোর ধ্বংসের কারণ হবে। আমি আসছি আমার মা বাবার শোধ নিতে। অয়ন তার বিশাল ডানা মেলে বাতাসের বেগে উঠতে শুরু করলো সেই অন্ধকার দুর্গের দিকে। তার পেছনে ধেয়ে চলল হাজার হাজার অনুগত জিনসেনা। এক মহাযুদ্ধের দামামা বেজে উঠল কাফ পাহাড়ের আকাশে। কাফ পাহাড়ের বুক চিরে অয়ন যখন তার নীল ডানা মেলে বাতাসে বেগে উঠছে, তার কানে তখন কেবল বাতাসের শো শো শব্দ আর নিজের হৃৎপিণ্ডের ধকধকানি। পেছনে হাজার হাজার জিন সৈন্যর মশাল থেকে বিচ্ছিন্ন আগুন রাতের আকাশকে রক্তবর্ণ করে তুলছে। যত এগোচ্ছে ততই যেন বাতাস ভারী হয়ে আসছে। আয়না মহল এখন তার দৃষ্টির একদম সামনে। একটি কুচকুচে কালো পাথরের দুর্গ, যার চারপাশ ঘিরে হাজার হাজার বিশালাকার আয়না ঘূর্ণায়মান অবস্থায় ভাসছে। এই আয়নাগুলো মহাজাগতিক এক অভিশাপের মতো দুর্গটিকে রক্ষা করছে। সেনাপতি ইবলিশি সানি চিৎকার করে সতর্ক করলেন, শাহজাদা, গতি কমান। এই আয়নাগুলো সাধারণ কাজ নয়, এগুলো খুফিয়া নাফস বা মনের দর্পণ। এগুলো আপনার অবচেতন মনের গভীরতম ভয়কে শুষে নিয়ে তাকে জীবন্ত করে আপনার সামনে দাঁড় করাবে। আপনি যা দেখবেন তার সবটা সত্যি নয়। নিজের উপর বিশ্বাস হারাবেন না। অয়ন দুর্গের সদর তোরণের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ চারপাশের জগৎটা যেন এক ঝটকায় ওলট পালট হয়ে গেল। পেছনে থাকা হাজার হাজার জিনসৈন্য আর সেনাপতির বীরত্ব গাথা যেন মুহূর্তে এক ঘন কালো কুয়াশা বিলীন হয়ে গেল। অয়ন একা একা তার সামনে একটি বিশালাকার আয়না ভেসে উঠল, যার উচ্চতা পাহাড়ের সমান। সেই আয়নায় সে নিজেকে দেখল, কিন্তু সেই অয়ন যেন অনেক বেশি বিকৃত। আয়নার ভেতর থেকে তার নিজের কণ্ঠস্বরে বিদ্রুপের সুরে প্রতিধ্বনিত হলো, তুই কি? তুই তো নীলগঞ্জের সেই অচ্যুত ছেলে যাকে গ্রামের সবাই ঘৃণা করত। তোর ধমনীতে মানুষের তুচ্ছ রক্ত বইছে। তুই কোন সাহসে পরিলোকার জিন জগতের অধিপতি হতে চাস? তোর বাবা পাথর হয়ে পড়ছে, আর তোর মা আজাজিলের দাসী। তুই ব্যর্থ অয়ন, তুই পরাজিত। অয়নের মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ তার মনে হলো তার গায়ের মায়াবী ডানাগুলো ঝরে পড়ে যাচ্ছে। সে শূন্য থেকে নিচে আছড়ে পড়ল। চারপাশ থেকে নীলগঞ্জের সেই নিষ্ঠুর মানুষগুলোর উপহাসের অট্টহাসি ভেসে আসতে লাগলো। ঠিক তখনই তার চেতনার গহীন কোণ থেকে রাজকন্যা পরিণুর সেই সুধাময় কণ্ঠস্বর বেজে উঠল, ভয় পাস না বাবা, চোখে যা দেখছ তা আজাজিলের মায়া, কিন্তু তোর আত্মা যা বলছে তা সত্যি। তুই এক স্বর্গীয় মিলনের ফসল। তোর এক হাতে সৃষ্টির মায়া, অন্য হাতে ধ্বংসের আগুন। জাগো শাহজাদা,
অয়ন সজোরে চোখ বন্ধ করলো। সে তার শরীরে রক্ত এক অদ্ভুত কম্পন অনুভব করলো। সে চিৎকার করে উঠে বলল, আমি পরাজিত নই, আমি পরাজয় হতে শিখিনি। সে তার ডান হাত মুষ্টিবদ্ধ করতেই সেখান থেকে নীলাভ আগুনের এক বিশাল গোলক তৈরি হলো। সে গোলক দিয়ে সে সামনের আয়নাটির ওপর প্রচণ্ড আঘাত করলো। এক বিকট কান ফাটানোর শব্দে আয়নাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং চারপাশের মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে দেখল সে দুর্গের ভেতর এক বিশাল হলরুমে দাঁড়িয়ে আছে। হলের ছাদ নেই, সেখান থেকে রক্তবর্ণ চাঁদ দেখা যাচ্ছে। হলের মাঝখানে একটি বিশাল আগুনের খাঁচায় তার মা পরিণু বন্দী। তার তেজ আগের চেয়ে অনেক ফিকে, ঠোঁট দুটো শুকিয়ে বিবর্ণ। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে জাদুকর আজাজিল। তার সামনে একটি বিশাল কালো পাথরের মূর্তি, ওটাই সম্রাট খব্বার, অয়নের বাবা। আজাজিল অট্টহাসিতে বলল, স্বাগত শাহজাদা, কিন্তু তুই বড় দেরি করে ফেলেছিস। এ দেখ, অমাবস্যার রক্তিম চাঁদ এখন ঠিক মাথার ওপর। আজ যদি তোর বাবার কপালে এই অভিশপ্ত রক্ততিলক এঁকে দিতে পারি, তবে তার সব রাজকীয় শক্তি আমার জাদু বন্দে বন্দী হবে, আর তুই হবি আমার মহাকালের দাস। আজাজিল তার জাদুদণ্ড মাটিতে ঠুকতেই মেঝে ফেটে শত শত ছায়াদানব বেরিয়ে এলো। এরা ধোঁয়ার তৈরি হলো, তাই তলোয়ার দিয়ে এদের মৃত্যু নেই। সেনাপতি ইবলিশ ইসানি ততক্ষণে দুর্গের দেয়াল চুরমার করে ভেতরে ঢুকে পড়েছেন। শুরু হলো এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। একদিকে জিন সৈন্যদের আগুনের গদা, আর অন্যদিকে আজাজিলের পৈশাচিক শক্তি। অয়ন দেখল আজাজিল তার বাবার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অয়ন নিজেকে সর্বশক্তি দিয়ে ডানা ঝাপটে ধরে উড়াল দিল। সে আজাজিলের সামনে গিয়ে দাঁড়ালো। আজাজিল তাকে লক্ষ্য করে এক ভয়াবহ কালো বিদ্যুতের ঝলক ছুড়ল। অয়ন তার দুই হাত বাড়িয়ে তা প্রতিহত করার চেষ্টা করল। সে অনুভব করল তার হাতের তালু থেকে নীল আগুনের সাথে সাথে এখন সোনালি রঙের পবিত্র বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছে। এটা তার মায়ের থেকে পাওয়া পরীদের রাজকীয় ক্ষমতা। নীল আর সোনালি আলোর সেই সংমিশ্রণ আজাজিলের কালো শক্তিকে ভেদ করে সরাসরি তার বুকে আঘাত করল। আজাজিল ছিটকে পড়ল দূরে। সে সুযোগে অয়ন খাঁচার কাছে ছুটে গেল। খাঁচার শিকলগুলো তপ্ত লাভার মতো গরম। স্পর্শ করতে অয়নের চামড়া পুড়ে ধোঁয়া উঠতে লাগলো, কিন্তু অয়ন থামল না। সে যন্ত্রণায় আর্তনাদ করতে করতেও খাঁচাটির দুই হাতে চেপে ধরল। পরিণু চিৎকার করে উঠলেন, ছেড়ে দে অয়ন, এটা শয়তানি তপ্ত লোহা। তোরা মানুষের রক্ত এই দাহ সহ্য করতে পারবে না। অয়ন দাঁতে দাঁত চেপে বলল, আমি নীলগঞ্জের সে অয়ন নাই মা, আমি আপনার ছেলে। অয়নের হাতের ক্ষত থেকে লাল রক্ত চুইয়ে যখনই খাঁচার শিকলে পড়ল, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটল। একজন শাহজাদার নিঃস্বার্থ আত্মত্যাগের রক্তে সে জাদুকরী শিকলগুলো মোমের মতো গলতে শুরু করলো। খাঁচাটি ভেঙে চুরমার হয়ে গেল। পরিণু মুক্ত হয়েই অয়নকে জড়িয়ে ধরলেন। তার ছোঁয়ায় অয়নের ক্ষতগুলো মুহূর্তে সেরে গেল। তিনি বললেন, অয়ন, আর সময় নেই, আজাজিল আবার তৈরি হচ্ছে। তোর এক হাত তোর বাবা পাথরের হৃৎপিণ্ডের ওপর রাখ, আর অন্য হাত দিয়ে আমার হাত ধর। আমাদের সম্মিলিত ভালোবাসায় কেবল এই পাথরকে জীবিত করতে পারে। কিন্তু আজাজিল ততক্ষণে রুদ্রমূর্তি ধারণ করেছে। সে তার শরীরের সমস্ত অন্ধকার শক্তি একত্রিত করে এক বিশাল 7 মাথাওয়ালা ড্রাগন তৈরি করলো। ড্রাগনটা আগুনের বদলে মুখ দিয়ে বিষাক্ত কালো ধোঁয়া ছাড়াচ্ছে, যা স্পর্শ করা মাত্রই জিন সৈন্যরা ছাই হয়ে যাচ্ছে। অয়ন এক হাতে তার বাবার পাথরের বুক রাখল। সে অনুভব করল পাথরের ভিতরে এক অতি ক্ষীণ স্পন্দন। অন্য হাতে সে তার মায়ের হাত ধরল। এক অদ্ভুত শক্তি স্রোত অয়নের শক্তির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাথরের মূর্তিতে গিয়ে প্রবেশ করল। পাথরের গায়ে ফাটল ধরতে শুরু করল। ওদিকে আজাজিলের ড্রাগনটি তাদের গ্রাস করার জন্য মুখ হাঁ করে এগিয়ে আসছে। অয়ন দেখল তার বাবার পাথরের চোখ দুটো হঠাৎ নড়ে উঠল। এক প্রবল শব্দে পুরো দুর্গটি কেঁপে উঠল। পাথরের আবরণ খসে গিয়ে সেখান থেকে এক তেজোদ্দীপ্ত আলোকচোটটা বেরিয়ে এলো। সম্রাট খব্বার কি তার পূর্ণ শক্তিতে ফিরে আসতে পারবেন, নাকি আজাজিলের এই কাল ড্রাগন সবকিছু শেষ করে দেবে? পুরো কাফ পাহাড় এখন এক ধ্বংসাত্মক মহাপ্রলয়ের অপেক্ষায়। আয়না মহলের ভেতরকার বাতাস এখন লাভার মতো উত্তপ্ত। আজাজিলের তৈরি সেই 7 মাথাওয়ালা কালো ড্রাগনটি যখন বিকট হুঙ্কারে তীরে আসছে, তখন অয়নের মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। ড্রাগনের প্রতিটি মুখ থেকে নির্গত কালো ধোঁয়া হলো হলের মার্বেলের পাথরগুলোকে মুহূর্তে কালো কালায় কয়লায় পরিণত করছে। অয়ন হাত ছাড়বি না। পরিণুর কণ্ঠে ভীত নয়, বরং এক অটল সংকল্প। অয়ন অনুভব করছিল তার এক হাতের তালু দিয়ে বাবার পাথরের বুকের ভেতর যেন হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মায়ের হাত থেকে আসা শীতল পবিত্র শক্তি তার শরীরের ভারসাম্য বজায় রাখছে।
হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ। সম্রাট খাব্বারের পাথরের শরীরের শেষ আবরণটুকু কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক দীর্ঘাকায় পুরুষ, যার পরনে সোনালি বর্ম এবং মাথায় জ্বলন্ত আগুনের মুকুট। কয়েকশো বছর ধরে পাথরের খাঁচায় বন্দি থাকা জিন সম্রাট খাব্বার তার চোখ মেলালেন। তার চোখের মনি থেকে বিচ্ছুরিত লাল আলো আজাজিলের কালো অন্ধকারকে চিরে দিল। সম্রাট খাব্বার তার বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, আজাজিল, আমার অনুপস্থিতিতে তুই আমার সাম্রাজ্যকে শ্মশান বানিয়েছিস, আমার স্ত্রী সন্তানকে কষ্ট দিয়েছিস। আজ তোর এই কাল ড্রাগনই হবে তোর চিতা। আজাজিল অট্টহাসি দিয়ে উঠল, দেরি করে ফেলেছিস খাব্বার। এই ড্রাগন এখন আমার রক্ত আর আত্মা দিয়ে পুষ্ট। একে মারার ক্ষমতা পৃথিবীর কোনো জিন বা পুরীর নেই। ড্রাগনটি তার 7টি মাথা দিয়ে একসাথে আক্রমণ করল। ঠিক সেই মুহূর্তে সম্রাট খাব্বার তার হাত বাড়িয়ে শূন্য থেকে এক বিশাল জুলফিকার এই আতশ আহ্বান করলেন। কিন্তু অয়ন দেখল একা সম্রাট পারছে না। ড্রাগনের কালো বিষাক্ত ধোঁয়া সম্রাটের আগুনের তেজকে কমিয়ে দিচ্ছে। অয়ন আর স্থির থাকতে পারলেন না। সে বুঝতে পারল সে কেবল দর্শক হতে আসেনি। সে চিৎকার করে বলল, বাবা, আমি আসছি। অয়ন তার নীল ডানা দুটোকে সর্বোচ্চ গতিতে চাপটে ধরে আকাশের দিকে উড়াল দিল। সে দেখল ড্রাগনের 7টি মাথার ঠিক মাঝখানে একটি বড় নীল মণি জ্বলছে। ওটাই ওর প্রাণকেন্দ্র। কিন্তু সেখানে পৌঁছানো অসম্ভব, কারণ ড্রাগনের লেজের একটি ঝাপটায় কয়েকশো জিন সৈন্য ধুলোয় মিশে যাচ্ছে। সেনাপতি ইবলিস সানি তার বিশাল গদা দিয়ে ড্রাগনের নিচের দিকে আক্রমণ চালিয়ে অয়নকে রাস্তা করে দিচ্ছিলেন। অয়ন যখন ড্রাগনের মাথার কাছে পৌঁছালো, আজাজিল তার জাদু দণ্ড ঘুরিয়ে অয়নকে লক্ষ্য করে শয়শে কালো তীরের বৃষ্টি শুরু করলো। অয়ন সাবধান। পরিণু নিচ থেকে তার জাদু শক্তি দিয়ে অয়নের চারপাশে একটি প্রতিরক্ষামূলক বলয় তৈরি করলেন। অয়ন সেই সুযোগে নিজের দুহাত এক করল। সে তার শরীরের মানুষের রক্তে থাকা আবেগ আর জিন পুরীরা রক্তাক্তর এক বিন্দুতে নিয়ে এলো। তার 2 হাতের তালুর মাঝে তৈরি হলো এক অভূতপূর্ব ত্রয়ীর শক্তি। অয়ন ওপর থেকে উল্কার বেগে নিচে নেমে এলো এবং তার হাতের সেই শক্তপিণ্ড সরাসরি ড্রাগনের সেই নীলমণির ওপর আঘাত করল। এক কান ফাটানো আর্তনাদে পুরো কাফ পাহাড় কেঁপে উঠল। ড্রাগনের শরীর থেকে কালো ধোঁয়া নয়, বরং নীল আগুন বেরোতে লাগলো। আজাজিল ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ল। তার জাদু দণ্ডটি ভেঙে টুকরো হয়ে গেল। ড্রাগনটি ধীরে ধীরে ছাইয়ে পরিণত হতে লাগলো। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। ধূলিকণার ধোঁয়ার মাঝে আজাজিল উঠে দাঁড়ালো। তার চেহারা এখন বিভৎস। সে তার ভাঙা জাদু দণ্ড দিয়ে মেঝের ওপর এক বিশেষ সংকেত আঁকলো। সাথে সাথে আয়না মহলের মেঝেতে একটি বিশাল গহ্বর বা ব্ল্যাক হোল তৈরি হলো। আজাজিল হিসেবে বলল, আমি হারলে কেউ জিতবে না। এই মহলের সাথে সাথে তোরাও এই অতল অন্ধকারে হারিয়ে যাবি। পুরো আয়না মহল সেই গহ্বরের দিকে ধসে পড়তে শুরু করলো। বড় বড় স্তম্ভ আর পাথর তুচ্ছ কাগজের মতো সে গহ্বরে বিলীন হচ্ছে। সম্রাট খাব্বার পরিণুকে এক হাতে জড়িয়ে ধরলেন এবং অন্য হাতে অয়নকে ধরার চেষ্টা করলেন। কিন্তু অয়ন তখনও আজাজিলের খুব কাছে। হঠাৎ অয়ন দেখল আজাজিল তার শেষ মরণ কামড় হিসেবে একটি বিষাক্ত ছোরা অয়নের বাবার দিকে ছুঁড়ে মারছে। সম্রাট তখন পরিণুকে বাঁচাতে ব্যস্ত। অয়ন কোনো কিছু না ভেবেই ছোরার সামনে ঝাঁপিয়ে পড়ল। বিষাক্ত ছোরাটি অয়নের বাম কাঁধে ভেদ করে চলে গেল। অয়ন, সম্রাট খাব্বার আর পরিণুর আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হলো। রাগে অন্ধ হয়ে সম্রাট খাব্বার তার 2 হাত এক করে এক বিশাল আগুনের গোলক আজাজিলের দিকে ছুড়লেন। আজাজিল সেই আগুনের ঝটকায় সরাসরি নিজের তৈরি করা সেই অন্ধকার গহ্বরে গিয়ে পড়ল। তার শেষ চিৎকারটি মহলের দেয়ালের প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল। গহ্বরটি ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। দেয়ালের প্রতিধ্বনিত হতে লাগলো, মিলিয়ে গেল। কিন্তু মহিলাটি তখনও ভেঙে পড়েছে। সম্রাট খব্বার তার জাদুকরীর শক্তিতে সবাইকে নিয়ে দ্রুত প্রাসাদের বাইরে বেরিয়ে এলেন। পেছনে ধুলোর মেঘে ঢাকা পড়ে গেল অভিশপ্ত আয়নামহল। কাফ পাহাড়ের চূড়ায় যখন ভোরের প্রথম আলো ফুটল, তখন দেখা গেল এক বিষণ্ণ দৃশ্য। সম্রাট খাব্বার ফিরে এসেছেন। সাম্রাজ্য মুক্ত হয়েছে, কিন্তু শাহজাদা অয়ন নিথর হয়ে পড়ে আছে তার মায়ের কোলে। সে বিষাক্ত ছোড়ার নীল বিষ অয়নের সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তার মায়াবী ডানাগুলো ফ্যাকাশে হয়ে আসছে। পরিণু কাঁদতে কাঁদতে বললেন, খব্বার, কিছুটা করুন, আমাদের ছেলে আমাদের বাঁচিয়ে নিজে শেষ হয়ে যাচ্ছে। সম্রাট খব্বার অয়নের কপালে হাত রেখে বললেন, এই বিষ সাধারণ কোনো ওষুধের সারবে না। একে বাঁচাতে হলে যেতে হবে কোহে কাফ এর নিষিদ্ধ উপত্যকায়, যেখানে 1000 বছর ধরে ঘুমিয়ে আছে হায়াতে নূর বা জীবনের আলো। কিন্তু সেখানে যাওয়ার পথ কেবল একজন মানুষই জানে। পুরো জিন সেনাবাহিনী নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। পরীর ছেলে যে কিনা জিনদের রাজপুত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে, সে কি তবে অকালে ঝরে যাবে? নীলগঞ্জের সেই সাধারণ অয়ন কি পারবে মৃত্যুর এক অগ্নি পরীক্ষায় জয়ী হতে?
সম্রাট খাব্বার কি আয়নাকে অয়নকে বাঁচাতে পারবে? আর সে রহস্যময় মানুষটি বা কে, যে নিষিদ্ধ উপত্যকার পথ চেনে? কাফ পাহাড়ের আকাশে আজ ভোরের সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই। আয়নের শরীর ধীরে ধীরে নীল হয়ে আসছে। বিষাক্ত ছোড়ার বিষ কেবল রক্তে নয়, তার আত্মার জ্যোতিকেও গ্রাস করতে শুরু করেছে। সম্রাট খাব্বার তার বিশাল 2 হাত অয়নের বুকের ওপর রেখে নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে বিষের গতি কমানোর চেষ্টা করছেন, কিন্তু তা যথেষ্ট নয়। পরিণু ডুকরে কেঁদে উঠলেন। খাব্বার, আমাদের ছেলে যে নিঃশ্বাস নিতে পারছে না, আপনি বললেন কি কোনো এক মানুষের পথ চেনে? কে সে মানুষ? এই জিনপুরী রাজ্যে কোনো সাধারণ মানুষ কিভাবে আসবে? সম্রাট খাব্বার গভীর কণ্ঠে বললেন, সে কোনো সাধারণ মানুষ না, সে হলো কালপুরুষ। তার বাস নীলগঞ্জের সেই পুরনো শ্মশানের ধারে এক কুঁড়ে ঘরে, যাকে গ্রামবাসী পাগল করিম বলে চেনে। সে আসলে এক প্রাচীন বিদ্যাধারী বংশের শেষ বংশধর, যারা একসময় জিন আর মানুষের জগতের সেতু বন্ধন রক্ষা করত। সম্রাট কালক্ষেপণ না করে সেনাপতি ইবলিশি সানিকে ডাকলেন। ইবলিস, তুমি এখনই অয়ন আর পরিণুকে নিয়ে মানুষের জগতে যাও। অয়নকে বাঁচাতে হলে করিমের সাহায্য ছাড়া আমরা কোফে কাফ এই নিষিদ্ধ উপত্যকায় ঢুকতে পারবো না। ওখানে এমন সব মায়াবী পাহাড় আছে যা জিনদের পুড়িয়ে ছাই করে দেয়। নীলগঞ্জ, রাত 2টা। হঠাৎ শ্মশানের ধারে জরাজীর্ণ কুড়েঘরের সামনে এক প্রচণ্ড বাতাসের ঘূর্ণি তৈরি হলো। ধোয়ার আড়াল থেকে বেরিয়ে এলেন পরিণু, অয়নকে কোলে নিয়ে, সাথে বিশাল দেহী সেনাপতি ইবলিশ। কুড়েঘরের ভেতর থেকে এক খসখসে কণ্ঠ ভেসে এলো, এসেছিস? তবে আমি জানতাম রক্তের টান তোদের এখানে ফিরিয়ে আনবে। দরজা খুলে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, পরনে তালিমারা আলখাল্লা, গলায় রুদ্রাক্ষের মালা, আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। তিনি পাগল করিম। তিনি অয়নের মুখ ম্লান মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। হায়াতে নূর ছাড়া একে বাঁচানো অসম্ভব। কিন্তু তোরা কি জানিস নিষিদ্ধ উপত্যকায় যাওয়ার মূল্য কি? সেখানে পৌঁছাতে হলে অয়নকে তার অর্ধেক মানবীয় স্মৃতি বিসর্জন দিতে হবে। সে হয়তো আর কোনোদিন নীলগঞ্জের সাধারণ অয়ন হয়ে ফিরতে পারবে না। পরিণু কান্নায় ভেঙে পড়লেন। স্মৃতি যাক প্রান্ত থাকবে, আপনি আমাদের পথ দেখান। পাগলা করিম তার হাতের লাঠি দিয়ে মাটিতে একটি গোল বৃত্ত আঁকলেন। চলো তবে, মনে রাখিস সূর্যোদয়ের আগে আমাদের সে উপত্যকায় পৌঁছাতে হবে, নাহলে অয়ন চিরতরে পাথরে পরিণত হবে। করিম যখন মন্ত্র পড়া শুরু করলেন, চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। শ্মশানের মাটি ফেটে এক অদ্ভুত সুড়ঙ্গ তৈরি হলো। সেনাপতি ইবলিশি সানি অবাক হয়ে দেখলেন একজন মানুষ কিভাবে প্রাচীন জমিন বদল মন্ত্র ব্যবহার করছে। সুড়ঙ্গে দিয়ে তারা যখন বেরোলেন, তখন তাদের সামনে এক ভয়ঙ্কর জগৎ। এখানে গাছপালা রং রক্তলাল, আর বাতাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে। এটি কোহে কাফ এর সেই অংশ যেখানে খোদ আজাজিলও পা রাখার সাহস পায়নি। হঠাৎ চারপাশ থেকে শত শত ছায়ামূর্তি তাদের ঘিরে ধরল। এগুলো হলো রুহুখোর বা আত্মা, ভোগ আত্মা, যারা এই পথে আসে তাদের স্মৃতি আর ভয় খেয়ে এরা বেঁচে থাকে। পাগল করিম চেঁচিয়ে উঠলেন, কেউ ভয় পাবি না, ভয় পেলে এরা তোদের গিলে ফেলবে। অয়নকে মাঝখানে রাখ। ঠিক সেই মুহূর্তে অয়ন ঘরের মধ্যে বিড়বিড় করে উঠল, মা, আমি কি আর দাদুর হাতের পিঠা খেতে পারবো না? অয়নের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, আর সেই চোখের জল মাটিতে পড়তে এক বিশাল বিস্ফোরণ হলো। ছায়ামূর্তিগুলো আর্তনাদ হয়ে পিছিয়ে গেল। পাগলা করিম হেসে উঠলেন, নিষ্পাপ মানুষের চোখের জলে অন্ধকার জগতের সবচেয়ে বড় অস্ত্র। চল, সামনে সেই নূরের ঝর্ণা। কিন্তু ঝর্ণার সামনে পৌঁছাতে তাদের পথ আর আগলে দাঁড়ালো এক বিশাল সত্তা, যার শরীর পাথরের তৈরি আর চোখ দিয়ে লাভা গড়িয়ে পড়ছে। সে হলো নিষিদ্ধ উপত্যকার প্রহরী আবুর খাস। আবুর খাস বজ্রকণ্ঠে বলল, কার সাহস হয়েছে পবিত্র ভূমিতে পা রাখার? হায়াতে নূর পেতে হলে আগে জীবনের বাজি রাখতে হবে। কে কবে সেই বলি দেবে? সেনাপতি ইবলিশ তার গদা উঁচিয়ে সামনে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু পাগলা করিম তাকে থামিয়ে দিলেন। তিনি অয়নের দিকে তাকে বললেন, বলি অন্য কেউ নয়, অয়নকে দিতে হবে। তাকে তার সবচেয়ে প্রিয় স্মৃতিটি এই আগুনের কুণ্ডে বিসর্জন দিতে হবে। পরিণু আর্তনাদ করে উঠলেন, না, ওর সবচেয়ে প্রিয় স্মৃতি তো ওর বাবার সাথে কাটানো সেই শৈশবের দিনগুলো। অয়ন তখনও অর্ধমৃত, কিন্তু অবচেতন মনে সে যেন সব শুনতে পাচ্ছিল। সে অতি কষ্টে তার হাত বাড়ালো, তার হাতের তালুতে এক টুকরো উজ্জ্বল নীল আলো তৈরি হলো। তার সবচেয়ে সুখের স্মৃতি। অয়ন কি পারবে তার প্রিয় স্মৃতি বিসর্জন দিয়ে প্রাণ ফিরে পেতে? আর এই স্মৃতি হারিয়ে ফেললে সে কি তার বাবাকে চিনতে পারবে? আবার খাসের পায়ের নিচে নিষিদ্ধ উপত্যকার মাটি থরথর করে কাঁপছে। প্রহরী চোখ থেকে গড়িয়ে পড়া লাল আভা মাটিতে পড়ে ছোট ছোট আগুনের গোলক তৈরি করছে। অয়নের হাতে তালুতে থাকা সেই উজ্জ্বল নীল আলোকবিন্দুটি কাঁপছে। ওটা কেবল একটা স্মৃতি নয়, ওটা অয়নের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর অংশ।
বাবার কাঁধে চড়ে নীলগঞ্জের আকাশে ওরা মায়ের আঁচল ধরে জ্যোৎস্না দেখা, সবই ওই আলোর ভিতরে বন্দি। পরিণু চিৎকার করে অয়নের হাত টেনে ধরার চেষ্টা করলেন। না অয়ন, এই বলিদান দিস না বাবা। তুই সুস্থ হয়ে যদি তোর বাবাকে চিনতে না পারিস, তবে জীবনের কি মূল্য? খব্বার তোকে ফিরে পেয়েও হারাবে। পাগলা করিম তার রুদ্রাক্ষের মালা সজোরে চেপে ধরে গর্জে উঠলেন, থামো পরিণু। মায়াজালে আটকা পড়লে আজ ওর যান বাঁচানো যাবে না। বিষয় হৃৎপিণ্ড ছুঁই করছে। এখনই যদি ও স্মৃতি বলি না দেয়, তবে ও থাকবে মানুষ, না থাকবে জিন। ও এক অভিশপ্ত পাথরের মূর্তিতে পরিণত হবে চিরকালের জন্য। অয়ন তখন অর্ধমিত, কিন্তু তার অবচেতন মন সেই যেন এক চরম যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। অনুভব করতে পারছে এই নীল আলোকটুকু চলে যাওয়া মানে তার হৃদয়ের একটা বড় অংশ চিরতরে অন্ধকার হয়ে যাওয়া। তবু তার কানে বাজছে তার বাবার সে গম্ভীর কণ্ঠ, জিনদের বাদশাকে নিজের চেয়ে নিজের রাজ্যের মানুষের কথা আগে ভাবতে হয়। অয়ন কাঁপা কাঁপা হাতে সেই আলোকবিন্দুটি আবার খাসের সামনে থাকা পবিত্র আগুনের কুণ্ডে ছেড়ে দিল। মুহূর্তেই এক বিকট শব্দে পুরো উপত্যকা কেঁপে উঠল। নীল আলোটি আগুনে পুড়তে শুরু করতেই অয়নের গলা চিরা এক পৈশাচিক আর্তনাদ বেরিয়ে এলো। তার চোখের মণিগুলো একবার উজ্জ্বল, আবার ছায়ের মতো ধূসর হয়ে গেল। আবার খাস আর তার বিশাল তলোয়ার সরিয়ে নিল। পাথরে কণ্ঠে বলল, বলিদান গ্রহণ করা হয়েছে, পথ প্রশস্ত হোক। পাগলা করিম আর ইবলিশে সানিয়ে দ্রুত অয়নকে ধরাধরি করে নূরের ঝর্ণার নিচে নিয়ে গেলেন। ঝর্ণার পানি হীরা গলানো তরলের মতো স্বচ্ছ আর তেজস্বী। অয়নকে সেই পানির নিচে শোয়ানো মাত্রই তার শরীর থেকে কালচে ধোয়া বের হতে শুরু করলো। বিষাক্ত ছোড়া আর বিশ্বে পবিত্র পানিতে ধুয়ে মুছে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অয়নের মুখচ্ছবিও বদলে যাচ্ছে। তার শান্ত চেহারায় এখন যেন এক রুক্ষ কঠোর ভাব ফুটে উঠেছে। কিছুক্ষণ পর অয়ন চোখ মেলল, কিন্তু এ কি? তার সে চেনা মায়াবী চাহনি কোথায়? পরিণু ব্যাকুল হয়ে অয়নের কপালে হাত দিলেন। বাবা অয়ন, আমার দিকে তাকা বাবা, আমি তোর মা। অয়ন পরিণুর হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এখন বরফের মতো শীতল। কে আপনি? আমাকে স্পর্শ করছেন কেন? আর আমি এখানে কেন এসেছি? পরিণু পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তার বুকের ভেতরটা যেন কেউ চিরে ফেলল। অয়ন কেবল তার বাবাকে নয়, তার মাকে চেনার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। সে এখন এক রিক্ত সত্তা, যার শরীরে রাজকীয় রক্ত আছে, কিন্তু হৃদয়ে কোনো পিছুটান নেই। পাগলা করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আগেই বলেছিলাম নূরের ঝর্ণা জীবন দেয়ার ঠিকই, কিন্তু স্মৃতির চেয়ে সব অনুভূতি পুড়িয়ে ছাই করে দেয়। এখন কাঁদবার সময় নেই, আমাদের এখান থেকে বের হতে হবে। ঠিক সেই মুহূর্তে উপত্যকার প্রবেশ পথে শত শত কালো ডানার শব্দ শোনা গেল। আকাশে লাল আভা ঢেকে গেল কালো ছায়ায়। সেনাপতি ইবলিশ গর্জে উঠলেন, বিশ্বাসঘাতক উজির জাফর, সে নিশ্চয় আমাদের পিছু নিয়েছে। সে চায় না অয়ন জীবিত ফিরুক। জাফরের পোষা মারিচিনদের এক বিশাল বাহিনী রক্তলাল চোখ নিয়ে নিচে নেমে এলো। জাফরের অট্টহাসি প্রতিধ্বনিত হলো পাহাড়ে। খব্বারের বংশধরকে আজ এই নিষিদ্ধ ভূমিতেই কবর দেব, যেখানে কোনো জিন তার শক্তি ব্যবহার করতে পারবে না। সেখানে তারা সবাই অসহায়। জাফরের বাহিনী যখন আক্রমণ করতে উদ্যত হলো, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। অয়ন ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার ধূসর চোখ দুটো থেকে এখন অদ্ভুত নীল বিদ্যুৎ ঠিকরে বেরোচ্ছে। সে তার হাত দুটো মুষ্টিবদ্ধ করতেই বাতাসের গতি বদলে গেল। পাগলা করিম অবাক হয়ে বিড়বিড় করলেন, এ কি? যার হৃদয়ে মায়া নেই, তার ভিতরে আদিম শক্তি জেগে উঠেছে। অয়ন এখন আর কোনো সাধারণ রাজপুত্র নয়, সে এখন ধ্বংসের দূত। অয়ন তার হাতের ইশারায় মাটির নিচ থেকে বিশাল বিশাল পাথরের স্তম্ভ জাগিয়ে তুলল। জাফরের সেনারা কিছু বুঝে ওঠার আগেই সেই স্তম্ভগুলোর আঘাতে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। অয়নের মুখে কোনো দয়া নেই, কোনো ঘৃণা নেই, কেবল এক যান্ত্রিক নিষ্ঠুরতা। ইবলিশে সানি বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন একজন কিশোর কিভাবে শত শত মারিচিনকে কচু কাটা করছে। কিন্তু অয়নের এই রুদ্রমুখী দেখে পরিণু ভয়ে পিছিয়ে গেলেন। তিনি যে ছেলেকে চিনতেন সে নয়, এসে নয়। যুদ্ধ যখন তুঙ্গে, তখন অয়ন হঠাৎ জাফরের দিকে তাকিয়ে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ করল, যা ইবলিশ কিংবা করিমও আগে শোনেননি। জাফরের তলোয়ার তার হাতে গলে পানি হয়ে গেল। জাফর ভয়ে আর্তনাদ করে উঠল, কে তুই? তুই তো খব্বরের ছেলে হতে পারিস না। অয়ন ধীর গলায় বলল, আমি কে তা আমি নিজেও জানি না, কিন্তু আমি জানি তুই আমার পথের কাঁটা। নিষিদ্ধ উপত্যকার আকাশ এখন লালাপ থেকে ধীরে ধীরে কালচে বেগুনি রং ধারণ করেছে। অয়নের হাতের নীল বিদ্যুৎ যখন জাফরের তলোয়ারকে গলিয়ে জল করে দিল, তখন সেখানে উপস্থিত সবার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অয়ন ধীর পায়ে জাফরের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে মাটি থরথর করে কাঁপছে, যেন প্রকৃতিও এই নতুন অয়নকে দেখে আতঙ্কে শিউরে উঠছে।
জাফর মাটিতে পড়ে গিয়ে পিছু হাঁটতে হাঁটতে বলল, না, এটা অসম্ভব। একজন মানুষের রক্ত থাকা কিশোরের ভেতরে এত আদিম শক্তি কোত্থেকে এলো? তুই কি তবে সত্যি কোনো অভিশাপ? অয়ন কোনো উত্তর দিল না। সে জাফরের গলার কাছে হাত বাড়াতেই বাতাস থেকে জমাট বাঁধা বরফের মতো এক নীল তলোয়ার তার হাতে তৈরি হলো। পরিণয় আর্তনাদ করে অয়নের পা জড়িয়ে ধরলেন। বাবা, অয়ন, নিজের হাত রক্তে রাঙাস না বাবা। ওকে মারলে আমরা কোনোদিন জানতে পারবো না তোর বাবার বিরুদ্ধে আর কি ষড়যন্ত্র বুনেছে। ওকে কাফ পাহাড়ে নিয়ে চল, সেখানে সবার সামনে ওর বিচার হবে। অয়ন তার মায়ের দিকে তাকালো, কিন্তু সেই চোখে কোনো চেনা মমতা নেই, নেই কোনো শৈশবের স্মৃতি। সে অত্যন্ত শীতল আর যান্ত্রিক গলায় বলল, এই নারী আমাকে স্পর্শ করবেন না। যে আমার পথে কাটা হয়ে দাঁড়ায় তাকে উপড়ে ফেলায় আমার ধর্ম। দয়া বা ক্ষমা এসব শব্দ আমার অভিধানে নেই। পাগলা করিম তার রুদ্রাক্ষের মালা সজোরে ঘুরিয়ে অয়নের চারিদিকে একটা রক্ষা কবচ তৈরি করার চেষ্টা করলেন। তিনি চিৎকার করে বললেন, ইবলিসে সানি, অয়নকে আটকাও। নূরের ঝর্ণার তেজ ওর ভেতরের সব মায়া পুড়িয়ে দিয়েছে, কিন্তু জাগিয়ে তুলেছে কয়েক হাজার বছরের পুরনো জিন রাজবংশের সেই সুপ্ত হিংস্রতা। ও যদি এখন জাফরকে হত্যা করে তবে ওর আত্মা চিরকালের জন্য অন্ধকারের সাথে মিশে যাবে। ও তখন আর রাজা নয়, তবে ও হবে এক নরপিশাচ। ইবলিসে সানি তার বিশাল কালো ডানা মেলে অয়ন আর জাফরের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ালেন। রাজপুত্র, শান্ত হন। আপনার পিতা সম্রাট খাব্বার আপনার অপেক্ষায় পথে বসে আছেন। আজ আপনার তলোয়ার যদি কোনো বন্দির রক্তে রঞ্জিত হয় তবে কাফ পাহাড়ের সিংহাসন আপনাকে অভিশাপ দেবে। বাপ এবং সিংহাসন শব্দ দুটো শোনা মাত্রই অয়নের মাথার ভেতরে যেন হাজারো বজ্রপাত হলো। তার ধূসর চোখের মণিগুলো একবার উজ্জ্বল হয়ে আবার ম্লান হয়ে গেল। সে তার নীল তলোয়ারটি হাওয়ার মিলিয়ে দিল। জাফরের দিকে তাকিয়ে এক ক্রূর হাসিতে বলল, ঠিক আছে, তবে কুলাঙ্গার যেন আমার দৃষ্টির সীমানায় না থাকে। একে ইবলিশের ডানায় বেঁধে পশুদের মতো টেনে নিয়ে চলো। যাত্রা শুরু হলো কাফ পাহাড়ের দিকে। মেঘের রাজ্য চিরে যখন তারা রাজপ্রাসাদের সীমানায় পৌঁছালো তখন প্রাসাদের মিনারে মিনারে মশাল জ্বলে উঠেছে। সম্রাট খাব্বার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়েছিলেন। দূর থেকে ছেলেকে আসতে দেখে তার চোখে আনন্দের অশ্রু বাদ মানল না। তিনি দ্রুত পায়ে নিচে নেমে এলেন, কিন্তু গালিচা থেকে অয়ন যখন নিচে নামলো খাব্বার পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। অয়ন তার দিকে তাকিয়ে হাসল না, জড়িয়ে ধরল না, বরং সে প্রাসাদের কারুকার্য আর প্রহরীদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে কোনো নতুন রাজ্য জয় করতে এসেছে। পরিণু খাব্বারের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলেন। খাব্বার, আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি ঠিকই, কিন্তু ওর বুক ছিঁড়ে কেউ যেন মায়া মমতা সব বের করে নিয়েছে। ও আমাকে চিনছে না খব্বার, ও আমাদের কাউকে চিনছে না। খব্বার আয়নের সামনে গিয়ে কাপা কাপা হাতে তার গলা ছুঁতে গেলেন। অয়ন, বাবা, আমি তোর আব্বু, দেখ আমার দিকে, আমি তোকে বাঁচানোর জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছি। অয়ন খাবারের হাতটা সরিয়ে দিল। তার কণ্ঠস্বর এখন বরফের চেয়েও শীতল। আপনি বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে পারেন, কিন্তু আমাকে বাবা ডাকার অধিকার আপনার নেই, কারণ আমার হৃদয়ে কোনো স্মৃতি নেই, কোনো পিছুতার নেই। আমি কেবল জানি আমার শরীরের রক্তে এক অজেয় ক্ষমতা বইছে যা এই কাফ পাহাড়ের সিংহাসনকেও তুচ্ছ মনে করে। পুরো দরবার কক্ষে পিনপতন নিরাপত্তা। ঠিক সেই মুহূর্তে জাফরের অনুগত কিছু পরিষদ ভিড়ের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, যে রাজপুত্র তার পিতাকে চেনে না, যে নিজের স্মৃতি বিসর্জন দিয়ে এসছে, সে কোনোদিন জিন রাজ্যের বাদশা হতে পারে না। কাফ পাহাড়ের নিয়ম অনুযায়ী স্মৃতিহীন কোনো ব্যক্তি সিংহাসনের অযোগ্য। অয়ন হঠাৎ সেই লোকগুলোর দিকে মুখ ফেরালো। তার চোখ থেকে এক তীব্র নীল আলো ঠিকরে বেরোতেই কথা বলা লোকগুলো জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হলো। পুরো দরবার ভয়ে পিছিয়ে গেল। অয়ন ধীর পায়ে এগিয়ে গিয়ে সম্রাট খব্বারের জন্য রাখা সেই বিশাল স্বর্ণখচিত সিংহাসনের হাতলটা সজোরে চেপে ধরল। সে গম্ভীর স্বরে ঘোষণা করল, মায়া আমাকে দুর্বল করেছিল, স্মৃতি আমাকে বন্দি করেছিল, আজ থেকে আমি কেবল শক্তির উপাসক। এই সিংহাসন আমার প্রাপ্য, কারণ আমি এটা রক্ষা করার ক্ষমতা রাখি। আজ থেকে কাপ পাহাড়ের নিয়ম আমি নতুন করে লিখব। যার সাহস আছে সে সামনে আসুক। সম্রাট খব্বার আর পরিণু অবিশ্বাসের চোখে তাকিয়ে দেখলেন তাদের মায়াবী ছেলেটি আজ এক দয়াহীন সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছে। দরবার কক্ষে সেই শ্বেত পাথরের মেঝেতে এখন কেবল কয়েকটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, যারা কিছুক্ষণ আগেও মানুষের মতো কথা বলছিল। অয়নের ক্ষমতার এই বিভৎস প্রদর্শনী দেখে সম্রাজ্ঞী পরিণু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। সম্রাট খব্বার কিংকর্ত বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন নিজের সন্তানের দিকে। যে ছেলেকে ফিরে পাওয়ার জন্য 3 বছরের পর বছর চোখে জল ফেলেছেন, আজ সেই ছেলেই তার সিংহাসনের সামনে এক অচেনা জল্লাদ হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন সিংহাসনের হাতলে হাত রেখে সম্রাটের দিকে তাকিয়ে শীতল স্বরে বলল, আপনি কি এখন আমাকে পথ ছেড়ে দেবেন না, নাকি রাজ্যের পুরনো নিয়মগুলো আপনার কাছে আপনার রক্তের চেয়েও বেশি দামি?
খব্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষমতা মানুষকে অন্ধকার করে অয়ন, কিন্তু স্মৃতি মানুষকে মানুষ রাখে। তুই আজ যা করছিস তার জন্য কেবল কাল যখন তোর ঘোর কাটবে তখন নিজেকে ক্ষমা করতে পারবি না বাবা। অয়ন হো হো করে হেসে উঠল। সে হাসি দরবার কক্ষের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ানক আবহ তৈরি করল। সে বলল, ক্ষমা ওটা দুর্বলদের বিলাসিতা। ইবলিশে সানি, জাফরকে নিয়ে আসো। ইবলিশে সানি জাফরের শিকল ধরে টেনে হিচড়ে অয়নের সামনে হাজির করল। জাফরের অহংকার এখন ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারছে অয়নের ভেতরে এখন কোনো মানুষের আত্মা নেই, বরং কোনো এক অদিম এবং প্রচণ্ড শক্তিশালী জাদুকরী সত্তা ভর করছে। জাফর থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করো রাজপুত্র, আমি ক্ষমতার লোভে অন্ধ ছিলাম। আমি খব্বরকে সরাতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার এই রূপ আমি কল্পনা করিনি। অয়ন জাফরের সামনে গিয়ে নিচু হলো। তার চোখের নীল মণি দুটো যেন আগুনের মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, তুমি আমার বাবাকে মারতে চেয়েছিলে, সেটা বড় অপরাধ নয়। বড় অপরাধ হলো তুমি ভেবেছিলে তুমি আমার মতো একজনের সাথে চালাকি করে পার পেয়ে যাবে। হঠাৎ অয়ন তার ডান হাতটি জাফরের কপালে রাখল। মুহূর্তের মধ্যে জাফরের শরীর থেকে দোয়ার মতো কালো কিছু একটা বেরিয়ে আসতে শুরু করলো। জাফর যন্ত্রণায় এমনভাবে চিৎকার করলো যে মনে হলো তার আত্মা ছেড়ে বের হয়ে আসছে। অয়ন জাফরের সব জাদুকরী শক্তি আর স্মৃতি শুষে নিচ্ছে। পাগলা করিম চিৎকার করে উঠলেন, থামো অয়ন, এটা রূহ ভক্ষণ। কোনো পবিত্র জিন বা মানুষ এই কাজ করতে পারে না। তুমি নিষিদ্ধ পথে পা বাড়াচ্ছ। অয়ন হাত সরিয়ে নিল। জাফর এখন এক প্রাণহীন জ্যান্ত লাশের মতো মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো সাদা হয়ে গেছে। সে এখন আর কাউকে চিনতে পারছে না। অয়ন সোজা গিয়ে সম্রাট খব্বরের সামনে দাঁড়ালো। সে মুচকি এসে বলল, আপনি শত্রু এখন নির্বিষ, কিন্তু এই রাজ্য পরিচালনার জন্য আপনার মতো দয়ালু রাজার আর প্রয়োজন নেই। আজ থেকে কাফ পাহাড়ের শাসন চলবে আমার ইশারায়। আপনি সসম্মানে বিশ্রামে যান, নতুবা কি তুই তোর বাবাকেও পাথর বানিয়ে দিবি? খব্বরের কণ্ঠে এখন আর ভয় নেই, আচ্ছা এক গভীর বিষাদ। অয়ন উত্তর দিল না। সে কেবল আঙ্গুল দিয়ে প্রাসাদের মূল দরজার দিকে ইশারা করল। প্রহরীরা যারা অয়নের ক্ষমতা দেখে কুর্নিশ করেছিল তারা সম্রাট খব্বরকে ঘিরে ধরল। এটা এক নীরব অভ্যুত্থান। কোনো যুদ্ধ হলো না, কোনো রক্তপাত হলো না, শুধু এক নিমিষে কাফ পাহাড়ের মালিকানা বদলে গেল। অয়ন ধীর পদক্ষেপে গিয়ে সে বিশাল সিংহাসনে বসল। বসার সাথে সাথে পুরো প্রাসাদের আকাশ কাঁপিয়ে নীল বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মেঘের আড়াল থেকে হাজার হাজার কালো জিন নিচে নেমে আসছে, সিজদা করল নতুন বাদশাকে। ঠিক সে সময় প্রাসাদের এক অন্ধকার কোণ থেকে এক বৃদ্ধ জিন জাদুকরি বেরিয়ে এলো। তার হাতে ছিল একটি পুরনো তমাটে আয়না। সে আয়নার দিকে তাকিয়ে রহস্যময় হাসিতে বলল, সিংহাসন তো পেলে রাজপুত্র, কিন্তু আয়নায় হক বা সত্যর আয়না কি দেখেছ? সেখানে তোমার ভাগ্যের শেষ পাতাটা এখনো লেখা হয়নি। অয়ন ভ্রুকুচকে তাকালো। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। এই নতুন ক্ষমতার আড়ালে কি কোনো বড় বিপদ ঘাপটি মেরে আছে? দরবার কক্ষের শ্বেত পাথরের মেঝেতে তখন শ্মশানের নীরবতা। অয়ন সিংহাসনের হাতলে বসে আছে। তার চোখের নীলমণি দুটো থেকে এক অদ্ভুত বিষাক্ত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের অন্ধকার কোণ থেকে সেই বৃদ্ধা জাদুকরী এগিয়ে এলেন। তার কুচকানো চামড়া আর কোটারগত চোখ দুটো অয়নের দিকে স্থির হয়ে আছে। হাতে ধরা সেই তমাটে আয়নাটি যেন কোনো অশুভ শক্তির আধার। অয়ন তাচ্ছিল্যের হাসিতে বলল, সিংহাসন তো আমার হাতের মুঠোয় বুড়ি, এখন আবার ভাগ্যের দোহাই দিচ্ছে কেন? এই কাফ পাহাড়ের প্রতিটি ধুলাকণা এখন আমার ইশারায় ওড়ে। বৃদ্ধা জাদুকরী কোনো কথা না বলে আয়নাটি অয়নের চোখের সামনে ধরলেন। অয়ন প্রথমে তাকাতে চায়নি, কিন্তু আয়নার ভিতর থেকে আসা এক অদ্ভুত সম্মোহন শক্তি তাকে বাধ্য করল। আয়নার স্বচ্ছ কাজটা মুহূর্তে টকটকে লাল হয়ে দাঁড়িয়ে আছে, এক বিভীষিকাময় ছায়াময়, যার অবয়ব ঠিক মতনই আছে এবং অয়নের মতোই, কিন্তু তার চোখ দিয়ে রক্তের বদলে গলিত লাওয়া ঝরছে। আর অয়নের পায়ের নিচে পড়ে আছে তার বাবা সম্রাটে খব্বর এবং মা পরিণুরের নিথর দেহ। বৃদ্ধা ফিসফিস করে বললেন, তুমি যাকে ক্ষমতা ভাবছো রাজপুত্র, তা আসলে একটা প্রাচীন অভিশাপ। একে বলা হয় নীল রক্তের নেশা। তুমি যতবার অন্য আত্মা শুষে নেবে, তোমার ভেতরের ইনসানিয়াত বা মনুষ্যত্ব ততবার দগ্ধ হবে। যেদিন তোমার ভেতরের শেষ মায়াটি মুছে যাবে, সেদিন কাফ পাহাড় ধ্বংস হবে তোমারই হাতে। তুমি কি নিজের ধ্বংস দেখতে পাচ্ছ রাজপুত্র? আর রাগে অন্ধ হয়ে গর্জন করে উঠল। তার হাত থেকে এক ঝলক নীল বিদ্যুৎ বের হয়ে বৃদ্ধার হাতের আয়নাটি আঘাত করল। ঝনঝন শব্দে আয়নাটি চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু অবাক কাণ্ড, আয়নার প্রতিটি ভাঙা টুকরোয় অয়নের একটা প্রতিচ্ছবি ফুটে উঠল এবং তার সম্মর স্বরে বিদ্রুপের হাসি হাসতে শুরু করলো। সশরীরে হাসির শব্দে প্রাসাদের বিশাল বিশাল স্তম্ভগুলো কাঁপতে লাগলো। পাগলা করিম দরবারে এক কোণ থেকে চিৎকার করে উঠলেন, অয়ন, আয়না ভাঙা সত্ত্বেও সত্য ঢাকা পড়ে না।
তুই তোর বাবা মাকে বন্দি করেছিস, কিন্তু তোর নিজের আত্মা যে আজ শয়তানের কাছে বন্দি, সেটা কি দেখতে পাচ্ছিস না? রুহু ভক্ষণ তোকে দানব বানিয়ে দিচ্ছে। অয়ন সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিল, থামো, অনেক হয়েছে নসিহত। প্রহরীরা, পাগলা করিমকে অন্ধকক্ষে নিক্ষেপ করো, আর আমার বাবা মাকে প্রাসাদের উত্তর চূড়ায় নজরবন্দি করে রাখো। আজ থেকে কাপ পাহাড় কোনো দয়া বা করুণার স্থান নেই, শুধু থাকবে শাসন আর ত্রাস। পুরো রাত কাটল এক অসহ্য অস্থিরতায়। অয়ন ঘুমাতে পারল না, তার কানে বারবার সেই আয়নার ভাঙা টুকরোগুলোর হাসির শব্দ বাজছে। গভীর রাতে সে একা রাজপ্রাসাদের আলিন্দে হাঁটছিল। হঠাৎ সে দেখল প্রাসাদের বাগানে রাখা সেই পাথরের মূর্তিগুলো, যাদের সে বিকেলে নিচের জাদুর পাথর বানিয়েছিল। তারা নড়াচড়া করছে না, তারা মানুষ হয়নি, বরং পাথরের শরীর নিয়ে তারা অয়নের দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কিন্তু তাদের পাথরের চোখগুলো থেকে নীল জল গড়িয়ে পড়ছে। তারা যেন নিঃশব্দে বিচার চাইছে। অয়ন তার জাদুকরি তলোয়ার বের করতে চাইল, কিন্তু দেখল তার হাত অবশ্যই আসছে। ঠিক তখনই পেছন থেকে এক অতি পরিচিত এবং শীতল কণ্ঠস্বর ভেসে এলো, ছেলে, আমার খুব একলা হয়ে গেছিস তাই না? অয়ন চমকে ঘুরে তাকালো, দেখল তার মা সম্রাজ্ঞী পরিণু দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখের সেই চেনা মমতা নেই। পরিবর্তে সেখানে জ্বলছে এক আদিম অন্ধকার। পরিণু হাসছেন, কিন্তু সে হাসিতে কোনো মাতৃত্ব নেই, আছে এক অভিশপ্ত তৃপ্তি। অয়ন থতমত খেয়ে বলল, মা, আপনি এখানে কিভাবে? আপনি তো প্রহরীদের পাহারার উত্তর চূড়ায় বন্দী ছিলেন। পরিণু অয়নের খুব কাছে এসে দাঁড়ালেন। তার গায়ের ঘ্রাণ আজ ফুলের সুবাস নেই, আছে পোড়া গন্ধ। তিনি অয়নের কপালে হাত রাখলেন। অয়ন অনুভব করল তার শরীরের সমস্ত জাদুকরী শক্তি নিমিষে স্থির হয়ে যাচ্ছে। পরিণু ফিসফিস করে বললেন যে মা তার সন্তানকে এই মহাবিশ্বের অধিপত্তি করার জন্য নিজের রুহ ইবলিসের কাছে বন্ধক দিতে পারে, তাকে আটকে রাখা কি কোনো সাধারণ প্রহরীর কাজ? অয়ন, তুই ভাবছিস তুই একা এই পাপ করেছিস? না বাবা, এই সিংহাসনের পথ তো আমি তোর জন্য পিচ্ছিল করে দিয়েছি। অয়নের মাথা যেন আকাশ ভেঙে পড়ল, তার পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো। তবে কি তার এই বদলে যাওয়া জাফরের আক্রমণ সবই ছিল তার মায়ের কোনো সুদূর প্রসারী নীল নকশা? সম্রাজ্ঞী পরিণু কি তবে কেবল একজন মা নন, বরং কোন এক অন্ধকার জগতের রানী? পরিণুর কথাগুলো শোনার পর অয়নের মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যে মায়ের আঁচলের নিচে সে বড় হয়েছে, সেই মাই আজ তার ধ্বংসের কারিগর। অয়নের চোখের নীল মণি দুটো কাঁপতে লাগলো। সে দেখল তার মায়ের ছায়াটা ধীরে ধীরে দেয়ালের এক বিশাল দানবীয় রূপ নিচ্ছে। পরিণু পৈশাচিক হেসে বললেন, অয়ন, তুই ছিল আমাদের দাবার গুটি। তোর বাবার ওই দুর্বল ইনসানিয়াত বা মনুষ্যত্ব আমার কোনো কাজে লাগতো না, তাই তোকে আমি এমনভাবে গড়েছি যাতে তুই ইবলিশের সিংহাসনে পর্যন্ত পৌঁছতে পারিস। এখনো দেরি করিস না, তোর বাবার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিয়ে আয়, তবেই এই নীল রক্তের অভিশাপ পূর্ণ হবে। তুই হবি মহাকালের অধিপতি। অয়ন টলমলে পায়ে দাঁড়িয়ে নিজের জাদুকরি তলোয়ারটা হাতে নিল। তার হাত কাঁপছে। এদিকে উত্তর চূড়া থেকে সম্রাট খব্বারের করুণ আর্তনাদ ভেসে আসছে। পাগলা করিম তার অন্ধকূপের ভেতর থেকে মন্ত্র পড়তে শুরু করেছেন। হঠাৎ অয়ন দেখল তার হাতের তলোয়ারের নীল জ্যোতিটা লাল হতে শুরু করেছে। বৃদ্ধা জাদুকরি সেই ভাঙা আয়নার টুকরোগুলোর মাঝে মেঝে থেকে উঠে এসে অয়নের চারপাশে একটা বৃত্ত তৈরি করল। আয়নার প্রতিটি টুকরোই ফুটে উঠল অয়নের শৈশব, যখন তার মা তাকে রূপকথা শোনাতো। অয়ন হঠাৎ গর্জে উঠে বলল, না, তুমি আমার মা হতে পারো না। তুমি এক মায়াবী ডাইনি, যে নিজের স্বার্থে নিজের সন্তানকে দানব বানিয়েছ। অয়ন তলোয়ার নিয়ে পরিণুর দিকে তেড়ে গেল, কিন্তু পরিণু হাত তুললেন। এক অদৃশ্য দেয়ালে অয়ন ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। পরিণু হাসতে হাসতে বললেন, বোকামি করিস না বাবা, তোর এই নীল জাদু আমারই দেয়া, আমাকে তুই মারবি কি দিয়ে? ঠিক তখনই দরবার কক্ষে প্রবেশ করলেন সম্রাট খব্বার। তার হাতে একটি সাধারণ মাটির প্রদীপ। তিনি বললেন, পরিণু, তুমি ভুলে গেছো অয়নের ভিতরে শুধু তোমার অন্ধকার রক্ত নয়, আমার ইনসানিয়াত নূরও আছে। খব্বার প্রদীপটি অয়নের দিকে ছুঁড়ে মারলেন। অয়ন মুহূর্তের মধ্যে বুঝতে পারল কি করতে হবে। সে তার তলোয়ার দিয়ে প্রদীপটি মাঝখান থেকে চিরে ফেলল। প্রদীপের ভেতর থেকে এক আশ্চর্য পবিত্র জ্যোতি বের হয়ে অয়নের নীল জাদুকে গ্রাস করতে শুরু করলো। অয়নের শরীরের শির উপশিরাগুলো নীল থেকে লাল হতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। পরিণু আতঙ্কিত হয়ে চিৎকার করলেন, না, এটা করিস না অয়ন, তোর সব শক্তি চলে যাবে, তুই সাধারণ মানুষ হয়ে যাবি। অয়ন দাঁতে দাঁত চেপে বলল, দানব হওয়ার চেয়ে সাধারণ মানুষরা অনেক ভালো মা। অয়ন তার শেষ শক্তি দিয়ে তলোয়ারটি মেঝেতে পুঁতে দিল। এক বিশাল ভূমিকম্পে রাজপ্রাসাদ কাঁপতে শুরু করলো। পরিণুর শরীর থেকে কালো ধোঁয়া বের করতে লাগলো এবং তিনি ধীরে ধীরে ধূলিকণায় মিশে যেতে লাগলেন। যাওয়ার আগে তার শেষ আর্তনাদ শোনা গেল।
অয়ন তুই নিজের সাম্রাজ্য নিজেই ধ্বংস করলি। কাফ পাহাড়ে আকাশে আজ 7 দিন পর সূর্য উঠেছে, তবে সে আকাশ এর আগের মতো রহস্যময় নীল নয়, বরং পরিষ্কার নীল। অয়ন এখন আর জাদুকরী ক্ষমতার অধিকারী নয়, তার নীল চোখ দুটো এখন সাধারণ কালো। সম্রাট খব্বার আবার সিংহাসনে বসেছেন, কিন্তু তার পাশে কোনো রানী নেই। অয়ন এখন প্রাসাদের বাগানে সেই পাথর হয়ে যাওয়া মানুষদের সামনে গিয়ে দাঁড়ায়। তার জাদুকরী ক্ষমতা নেই বলে সে তাদের সুস্থ করতে পারছে না, কিন্তু সে প্রতিদিন তাদের চোখের জল মুছে দেয়। পাগলা করিম এক কোণে বসে হাসেন আর বলেন, জাদুতে যা হয় না তা ভালোবাসায় হয়। কাফ পাহাড়ের প্রতিটি ধুলাকণা এখন আর অয়নের ইশারায় ওড়ে না, কিন্তু প্রতিটি মানুষ এখন তাকে মন থেকে ভালোবাসে। পুরী সে ছেলেটি এখন আর জিনের বাচ্চা নয়, সে এখন এক অনুতপ্ত রাজপুত্র, যে প্রতিদিন তার হারানো মনুষ্যত্বকে নতুন করে খুঁজে পায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের দুটো গল্প কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে জান্নাতপুরীর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।